আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে পৌঁছে ডক্টর ইউনূসের ব্যস্ত সময় দুই মার্কিন কূটনীতিকের সাথে আলাদা বৈঠক, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। নিউ ইয়র্কে আখতার হোসেনের উপরে ডিম নিক্ষেপ, গাড়ি বহরে বাধা, টার্গেট করেই হামলা চালিয়েছে আওয়ামী লীগ, বলছেন সফর সঙ্গী নেতারা। সবুজ সংকেত নয়, গঠনতন্ত্র মোতাবেক প্রার্থী দেবে বিএনপি, জানালেন রিজভী। জনবান্ধব কার্যক্রমে ভূমিকা রাখা নেতাকর্মীরা পাবেন অগ্রাধিকার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো 6 দেশ। যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্স দেয় এই ঘোষণা। হামাসের বিরুদ্ধেও দেশগুলোর অবস্থান স্পষ্ট। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। প্রথম দিনই নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাথে সাক্ষাৎ করেন তিনি, আর সেখানেই এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি কর্মসূচি সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে। নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনের উপর ডিম ছোড়া হয়েছে, চেষ্টা হয়েছে মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাধা দেয়ার। এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় এবং ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবেই দেখছেন সফরে যাওয়া রাজনীতিকরা। এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এ ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামের এক ব্যক্তিকেও আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে। বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা। এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা। আখতার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি। উল্টো পাশে আগে থেকেই অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এ নিয়ে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন, এ ধরনের হামলায় অবাক হননি তারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হবে গঠনতন্ত্র মোতাবেক, এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, বরং দলীয় গঠনতন্ত্র নীতিমালা অনুসরণ করেই মনোনয়ন দিয়ে থাকে। জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দলীয় জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন, এমনটিও বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে
ততই একটি মহলের ষড়যন্ত্র বাড়ছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও 6 দেশ। প্রভাবশালী ফ্রান্স সহ এই তালিকায় যুক্ত হয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকো। যৌথ সম্মেলনে সোমবার ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতির ঘোষণা দেয় ফ্রান্স। এরপরেই একে একে সিদ্ধান্ত জানায় বাকি দেশগুলো। স্বীকৃতি দিলেও হামাসের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। প্রতিশ্রুতি ছিল আগেই, এবারে মিলল বহুল প্রতীক্ষিত ঘোষণা। ফিডেল à l'engagement historique সোমবার ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। সেখানেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আরও 6 দেশ। সর্বপ্রথম এই ঘোষণা দেয় ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা বাঁচিয়ে রাখতে এগিয়ে আসতে হবে সবাইকে। সময় এসেছে মধ্যপ্রাচ্যের জন্য আমার দেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি অনুগত প্রকাশ করার, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আমি ঘোষণা করছি, আজ থেকে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আরও 5 দেশ, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকো। তবে সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেও হামাস বিরোধী কঠোর বার্তা দিয়েছে দেশগুলো। একই সাথে চেয়েছে ইসরায়েলের সুরক্ষাও। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হামাসের জন্য সম্ভাব্য সবচেয়ে খারাপ ফলাফল। তারা এটি দেখতে চায় না। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তারা। মাল্টা এবং আমাদের মিত্ররা হামাসকে নিশ্চিহ্ন করতে চায়। কখনোই ভুলে যাওয়া উচিত নয়, হামাস শান্তি প্রচেষ্টার বিরোধিতা করেছিল। স্বীকৃতি দানকারী দেশগুলোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ। রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে একযোগে স্বীকৃতি দেয় 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পরে সে তালিকায় নাম লেখায় পর্তুগাল। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 157-তে। পুরো বিশ্বের 80%-এরও বেশি দেশ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও এখনও জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি ফিলিস্তিন। দুটি দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় এক। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে বিজয় এবং আওয়ামী লীগের পতনের কয়েক মাস। গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচলিত বাম বা ডানপন্থার বদলে মধ্যপন্থী রাজনৈতিক দর্শনের ঘোষণা দেয় তারা, যার মূলনীতি সাম্য, ন্যায় বিচার ও সুশাসন। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে। গণ অধিকারের শুরুটা তার আগের পর্বে। 2018 সালে কোটা আন্দোলন ঘিরে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ওই আন্দোলনের নেতারা 3 বছর পর গঠন করেন গণ অধিকার পরিষদ। আমাদের গণ পদযাত্রা শুরু হবে। দুটি দলের এখনকার শীর্ষ নেতারা একসময় হেঁটেছেন এক পথে। নাহিদ ইসলাম এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল দুটি আবারও চেষ্টা করছে এক হওয়ার। এ নিয়ে কয়েক দফা আলোচনাও করেছেন নেতারা।